দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাকে টার্গেট করেই এগিয়ে চলেছে প্রশান্ত মহাসাগরের ঘূর্ণিঝড় ইয়াগি, যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। সম্ভাবনা রয়েছে যে তনকিন উপসাগর হয়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু লাগাতার এগিয়ে আসবে ভারতবর্ষের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য, সেই সাথে বাংলাদেশ সহ আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন এলাকার দিকে। এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা কিন্তু একটু একটু করে যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। প্রিয় দর্শক, আজকের প্রেক্ষাপটে সম্ভাব্য পরিস্থিতি কি হতে চলেছে সেই সমস্ত ব্যাপারে জানাবো। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো সেপ্টেম্বরের 5 তারিখ, বৃহস্পতিবার, সাল 2024, অর্থাৎ আজ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, শিক্ষক দিবস। আপনাদের সবাইকে জানাই ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতির কথা যদি বলি তাহলে নিম্নচাপ, একটা মামুলি নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে। প্রথমেই বললাম মামুলি নিম্নচাপ, অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা এমন কিছু অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত শুরু করতে পারেনি এবং আগামী 2 থেকে 3 দিন মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকার উপরেই কিন্তু এর অবস্থান সীমাবদ্ধ থাকার সম্ভাবনা। ফলে এই ওয়েদার সিস্টেমটার এমন কিছু বিশেষ প্রভাব কিন্তু উপকূলবর্তী এলাকার দিকে পড়বে না বলেই মনে হচ্ছে। ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি যে এলাকাগুলোতে যেমন রয়েছে সেখানে ঠিক সেই রকমেরই আবহাওয়া কিন্তু আরও 3 দিন চলার সম্ভাবনা। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে মোটামুটি দুপুর থেকে বিকালে বা সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরে বা বিকালের দিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, অর্থাৎ দেখা যাচ্ছে একটু মেঘের গর্জন শোনা গেল, কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, কোথাও আবার হালকা থেকে মাঝারি ধরনের এক পশলা বৃষ্টি হয়ে গেল, কোথাও আবার বৃষ্টি হলো না, কোথাও একটু ঝোড়ো হাওয়া বয়ে গেল। এই ধরনের সিচুয়েশন কিন্তু আরও 3 দিন, অর্থাৎ আজ 5ই সেপ্টেম্বর, আগামীকাল 7ই সেপ্টেম্বর, তারপরের দিন 8ই সেপ্টেম্বর দক্ষিণের বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যাবে। উত্তর দিকের এলাকাগুলোতে পরিস্থিতিটা একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা। আর্দ্রতাপূর্ণ হাওয়া হিমালয়ের বিভিন্ন এলাকাতে ধাক্কা খাবে, ফলে সেখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার পরিস্থিতি আরেকটু বেশি অনুকূল রয়েছে। ফলে মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ লাগোয়া বিহারের কিছু এলাকা, সেই সাথে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা, চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা, ত্রিপুরার বিভিন্ন জায়গা, সেই সাথে আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাথায় রাখতে হবে সব এলাকায় কিন্তু এই বৃষ্টিটা হবে না, বিক্ষিপ্তভাবে, অর্থাৎ স্ক্যাটার ওয়েতে একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না। এই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে পরবর্তী 3 দিনে থাকতে চলেছে। ওভারঅল পুরো এলাকাটা, অর্থাৎ বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, ওড়িশাতেও কিন্তু এই ধরনেরই অ্যাক্টিভিটি সম্ভাবনা রয়েছে। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ আরও কম থাকার সম্ভাবনা কিছু কিছু এলাকাতে, মূলত বিহারের দিকটাতে। তবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বিহার ঝাড়খণ্ডেও কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। ওড়িশাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে, কারণ এই নিম্নচাপটি আগামী 3 দিনে একটু হলেও ওড়িশার দিকে ঝুঁকে যাবে বলে মনে হচ্ছে। আর মনসুন ট্রাফের অবস্থান কিন্তু ওড়িশার উপর দিয়েই রয়েছে, তাই ওড়িশাতে তুলনামূলক একটু বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, ভারতের ত্রিপুরা, আসাম, পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু যে গরমের দাপট ইতিমধ্যে শুরু হয়েছে, আগামী 3 দিন এটা কন্টিনিউ করার সম্ভাবনা, অর্থাৎ আরও 3 দিন কিন্তু এই গরম চলবে। তার পরবর্তীতে হয়তো ধাপে ধাপে পরিবর্তন আসবে, সেটা জানাবো। তার আগে কেমন গরম থাকতে পারে সেটা জানতে গেলে আপনাকে একটু প্রথমে পরিসংখ্যানটা বলে দিই। গতকাল কলকাতার উপকণ্ঠে দমদমের তাপমাত্রা, দমদম এয়ারপোর্টে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস মতো। বর্ধমান এবং শ্রীনিকেতন, বীরভূমের শ্রীনিকেতন, এই দুটো শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস দুপুরে। এরই সাথে শিলিগুড়িতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস। আরও বেশ কিছু ওয়েদার স্টেশনে কিন্তু গতকাল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে। গতকালকের মতো তাপমাত্রা আজও কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ আজও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা, দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশার এবং ওড়িশার আরও বেশ কিছু এলাকা, এই এলাকার বিভিন্ন জায়গাতে কিন্তু আজ দুপুরের তাপমাত্রা মোটামুটি 33 থেকে শুরু করে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আজকে গরমের তীব্রতা কোথাও কোথাও আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, গতকালকের তুলনায় আজকে গরমের তীব্রতা আরও একটু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে 4-5 দিন আগে আপনাদের পূর্বাভাসে বলে দিয়েছিলাম যে আগামী কয়েকটা দিনে কিন্তু ভাদ্র মাসের কুখ্যাত বা নামকরা গরম কিন্তু
আসতে চলেছে এবং সেটা কিন্তু কন্টিনিউ থাকবে। তো সেই মতোই কিন্তু পরিস্থিতি চলছে। আগামী 3 দিনেও কিন্তু এর ব্যতিক্রম হবে না, গরম থাকবে, বরং গরম কিন্তু কোথাও গিয়ে আরও একটু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ তো গেল 8 তারিখ পর্যন্ত সম্ভাব্য পরিস্থিতি। এর পরবর্তীতে কি হতে পারে? দেখুন, বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে এই মুহূর্তে নিম্নচাপ একটু একটু করে তার প্রক্রিয়া সম্পন্ন করছে, অর্থাৎ সিস্টেমটা একটু একটু করে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরে এখন উইন্ড শেয়ার, অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারে যত উপরে যাব, বাতাসের যে প্রবাহ, তার গতি এবং অভিমুখ সবকিছুই কিন্তু যত বেশি পরিবর্তিত হবে তত কিন্তু উইন্ড শেয়ার সেটাকে হাই বলা হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো সিস্টেম শক্তিশালী হয়ে উপরের দিকে ওঠার সময় কিন্তু বাধাপ্রাপ্ত হবে যদি বাতাসের গতিবেগ বেশি থাকে, কখনো একদিক কখনো আরেক দিক। তো এরকমটা হলে কিন্তু কোনো সিস্টেম শক্তিশালী হতে পারে না। বঙ্গোপসাগরে কিন্তু উইন্ড শেয়ার এই মুহূর্তে মডারেট রয়েছে, অর্থাৎ কমও না বেশিও না। অর্থাৎ একটা সিস্টেম তৈরি হতে গেলে কিন্তু একটু আধটু বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে। তো এই কারণেই কিন্তু আগামী 3 দিন ধরে বঙ্গোপসাগরে থাকা সত্ত্বেও এই ওয়েদার সিস্টেমটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে না। তো সেক্ষেত্রে মামুলি নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে লো প্রেশার, সুস্পষ্ট নিম্নচাপ, তার পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ অভিমুখে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা এগোনোর সম্ভাবনা। তবে এই ওয়েদার সিস্টেমটা এমন কিছু বেশি পরিমাণে আর্দ্রতা সংগ্রহ করতে পারবে না বলেই মনে হচ্ছে, যেটাতে উত্তর ওড়িশা বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে অতি ভারী বা চরম ভারী বর্ষণ হতে পারে। এরকম সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে। তবে তা সত্ত্বেও এই ওয়েদার সিস্টেমটা 9 তারিখ হতে হতে খানিকটা উপকূলের কাছাকাছি চলে যাবে। তাই 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম, বরিশাল, খুলনা উপকূল ভাগে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছি। তো এই সময়ে অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ হতে কিন্তু আরেকটা সিস্টেম, সেটা ভারতবর্ষের উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্য রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, ঠিক তার পূর্ব দিকে অবস্থান করবে। এটা কোথা থেকে আসছে? এটা আসছে ঘূর্ণিঝড় ইয়াগি, অর্থাৎ যেটা এই মুহূর্তে ভারতবর্ষ থেকে অনেকটা বেশি পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরের উপরে অবস্থান করছে, হংকংয়ের দক্ষিণে, যেটা আগামী 2 দিনের মধ্যে হাইনান দ্বীপের উপরে কিন্তু জোরালো আঘাত করতে চলেছে। তারপর এটা আরও একবার সাগরে পড়বে, সেটা হচ্ছে তনকিন উপসাগর, ছোট্ট একটু জায়গা সমুদ্র, সেখানে আবারও শক্তি সংগ্রহ করে এটা কিন্তু ভিয়েতনামের উত্তরাঞ্চলে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের কাছে আঘাত করার জোরালো সম্ভাবনা। এটা কিন্তু এই মুহূর্তে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে, অর্থাৎ মোটামুটি ক্যাটাগরি 3 হ্যারিকেন থেকে 4 হ্যারিকেনের দিকে কিন্তু এগোচ্ছে। সুপার টাইফুনে পরিণত হওয়ার কিন্তু জোরালো আশঙ্কা রয়েছে এবং যখন এটা ভিয়েতনামে ল্যান্ডফল করবে তখনও কিন্তু এটা সুপার টাইফুনের ক্যাটাগরি নিয়ে কিন্তু আঘাত করার আশঙ্কা থেকে যাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত অঞ্চলগুলো বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা। তার পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা লাগাতার পশ্চিম দিকে এগোতে থাকবে, অর্থাৎ ভারতবর্ষ অভিমুখে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9 তারিখ হতে হতে কিন্তু উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের ঠিক পূর্ব দিকে অবস্থান করতে পারে এবং এখানে যেহেতু পাহাড়ি অঞ্চল রয়েছে তাই পাহাড়ে প্রচুর পরিমাণে আর্দ্রতা বাধাপ্রাপ্ত হবে, তাই প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 10 তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা মিজোরাম এবং সংলগ্ন ত্রিপুরার উত্তরাঞ্চল, বাংলাদেশের সিলেট ডিভিশন, আসামের শিলচর, করিমগঞ্জ, নীলামবাজার এই এলাকাটাতে এসে হাজির হতে পারে এবং এখানে কিন্তু ফ্লাডিং কন্ডিশন অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এখানে তো পাহাড়ি এলাকা রয়েছে, তাই এখানে হড়পা বানের আশঙ্কা তৈরি হতে পারে, এত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। তার সাথে এখানে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু আমরা যেটা বলি সেই রকমের পরিস্থিতি কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখ নাগাদ এই এলাকাগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা। তার পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা লাগাতার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অর্থাৎ বাংলাদেশের সিলেট ডিভিশন হয়ে তার পরবর্তীতে ময়মনসিংহ ডিভিশন, তার পরবর্তীতে রাজশাহী ডিভিশনের দিকে এগোনোর সম্ভাবনা এবং এই সময় কিন্তু এটা বঙ্গোপসাগরের দিক থেকে সাপোর্ট পেয়ে যাবে। যদি বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটা এই সময় এখানে না থাকতো তাহলে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় ইয়াগি কিন্তু আরেকটু বেশি শক্তিশালী হতো, সেক্ষেত্রে ধ্বংসাত্মক ক্ষমতা কিন্তু আরেকটু বেড়ে যেত। তো ঘূর্ণিঝড় ইয়াগি কিন্তু যেহেতু দীর্ঘ স্থলভাগের উপর দিয়ে আসবে, তাই উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যের দিকে আসার সময় এটা কিন্তু একটা নিম্নচাপ রূপে আসতে পারে বা ঘূর্ণাবর্ত রূপে আসতে পারে, কিন্তু যখন বাংলাদেশের উপরে হাজির হবে তখন কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা পেতে থাকবে, তখন কিন্তু এই ওয়েদার সিস্টেমটা একটা সুস্পষ্ট নিম্নচাপে অথবা গভীর নিম্নচাপ রূপেও বাংলাদেশের উপর দিয়ে অগ্রসর হতে পারে এবং কিছুটা সম্ভাবনা রয়েছে যে এটা কিন্তু আরও এক দফা শক্তি বাড়িয়ে খানিকটা বেশ ভালো রকমের ঝড় বৃষ্টিও কিন্তু দিতে পারে। তো সেপ্টেম্বরের 10 তারিখ নাগাদ ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা,
ভারতের মণিপুর মিজোরামের বিভিন্ন এলাকা, সেই সাথে মেঘালয়, আসামের শিলচর, নিলামবাজার, এই সমস্ত এলাকাগুলো, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ডিভিশন এবং ঢাকা ডিভিশনের উত্তর দিকের, চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা, রংপুর ডিভিশনের কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও চরম ভারী বর্ষণ কিন্তু হতে পারে, এরকম সম্ভাবনা বেশি বাংলাদেশের সিলেট ডিভিশন, আসামের শিলচর, মণিপুর, মিজোরাম, ভারতের ত্রিপুরা উত্তরাঞ্চল, এই এলাকাগুলোর ক্ষেত্রে। এর পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা মালদা জেলা এবং সংলগ্ন দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ, বীরভূমের উত্তরাঞ্চল, এই এলাকাটার উপর দিয়ে কিন্তু ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল সংলগ্ন বিহারের দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু স্লো মুভিং সিস্টেম নয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই ওয়েদার সিস্টেমটা পূর্ব থেকে পশ্চিমের দিকে এগিয়ে যাবে, ফলে এর প্রভাব কিন্তু একটা নির্দিষ্ট এলাকার উপরে খুব বেশিক্ষণ সীমাবদ্ধ হবে না বলেই মনে হচ্ছে। তো 9 তারিখ থেকে যে বৃষ্টিপাতের পরিমাণ উপকূলবর্তী এলাকাগুলোতে বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 10 তারিখে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে আরেকটু বেড়ে যেতে পারে। অর্থাৎ 10 তারিখে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু কোথাও কোথাও হতে পারে, এবং এই সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে। তো যাই হোক, 9 এবং 10 তারিখে খানিকটা বৃষ্টিপাত বাড়বে। 10 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় থাকছে, উপকূলবর্তী এলাকাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বঙ্গোপসাগরে নিম্নচাপটির প্রভাবও থাকবে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপটি কিন্তু এই ওয়েদার সিস্টেমটার সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। যেহেতু মাঝে এখনো বেশ কয়েকটা দিন সময় রয়েছে, তাই এই ওয়েদার সিস্টেমটা ঠিক কেমন ইম্প্যাক্ট করতে চলেছে, বা দুটো সিস্টেম সংযুক্ত হয়ে যাবে কিনা, বা আলাদা আলাদাভাবেই তার প্রভাব দেখাতে থাকবে কিনা, এটা নিয়ে একটু হলেও সংশয় থাকছে। তবে গতকাল যেটা বলেছিলাম যে আমার মনে হচ্ছে দুটো ওয়েদার সিস্টেম সংযুক্ত হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব আরও বেশি বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো যাই হোক, 11 তারিখ হতে হতে এই ওয়েদার সিস্টেমটা ঝাড়খণ্ড, বিহারের দিকে অগ্রসর হয়ে যাবে, এবং 11 তারিখেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গ এবং ত্রিপুরার বিভিন্ন এলাকা, এখানে কিন্তু বৃষ্টি কন্টিনিউ থাকবে। এবং এই ওয়েদার সিস্টেমটা যত পশ্চিমে সরবে, বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকে বাড়তে থাকবে, মধ্য ভারতের দিকে বাড়তে থাকবে, এবং পূর্ব দিকের বিভিন্ন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি কন্টিনিউ থাকার সম্ভাবনা। অনুমান যেটা করছি 13 বা 14 তারিখ পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন এলাকায় কন্টিনিউ থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে উপকূলবর্তী বাংলাদেশ, উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও কিন্তু 12 এবং 13 তারিখে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে বলেই মনে হচ্ছে। তবে যে আবারও বলছি, যেহেতু এখনো বেশ কয়েকটা দিন সময় রয়েছে, তাই পুরোপুরি ঐক্যমতে আসা যাচ্ছে না যে এই সব পূর্বাভাসই কিন্তু সম্পূর্ণরূপে মিলতে চলেছে। পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সম্ভাবনা কথা বলে দিলাম, এই সম্ভাবনাগুলো কিন্তু হতে পারে। তবে 9 বা 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী এবং চরম ভারী বর্ষণে কিছু কিছু জায়গায় সম্ভাবনা কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। আপাতত আরও 3-4 দিন কিন্তু গরম কন্টিনিউ করবে। এই যে সম্ভাব্য বৃষ্টির কথা বললাম, নিম্নচাপের প্রভাবের কথা বললাম, এর হাত ধরে অর্থাৎ সেপ্টেম্বরের 9 বা 10 তারিখ থেকে কিন্তু বিভিন্ন এলাকাতে গরমের দাপট অনেকটাই কমে যাবে বলেই মনে হচ্ছে। যখন এই ওয়েদার সিস্টেমটা পশ্চিমের দিকে সরতে থাকবে, বঙ্গোপসাগরের টানে হাওয়ার গতিবেগ বাড়তে থাকবে, এরকমটাই মনে হচ্ছে, এবং সেই সময় হাওয়ার হাত ধরে, বৃষ্টির হাত ধরে কিন্তু গরম অনেকটাই কমে যাবে বলে মনে হচ্ছে। আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল্যবান মতামত সবকিছু কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।